গল্পের শুরুতেই আমরা রেডিককে দেখতে পাই। সে একটা মরুভূমির মতো গ্রহে আহত অবস্থায় পড়েছিল। এমনকি তার একটা পা এত বেশি আহত ছিল যে সে ভালোভাবে হাঁটতে পারছিল না। আর সকল গ্রহের মতো এই গ্রহেও কিছু হিংস্র প্রাণী ছিল, যারা দেখতে কিছুটা হায়নার মতো ছিল। আর এই প্রাণীগুলো রেডিককে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করতে শুরু করে। রেডিক তাদের হাত থেকে বাঁচার জন্য সেখানে থাকা একটা জলাশয়ের মধ্যে ডুব দেয়। আর পানির মধ্যে সে অপেক্ষা করতে থাকে কখন এই প্রাণীগুলো এখান থেকে চলে যাবে। এরপর দেখা যায় কিছুক্ষণ পরেই প্রাণীগুলো সেখান থেকে চলে যায়। তখন রেডিক সুযোগ বুঝে উপরের দিকে উঠে আসে, কিন্তু আসলে তার পেছনে তখনও সেই প্রাণীগুলোর মধ্যে একটা প্রাণী অপেক্ষা করছিল। সেই প্রাণীটি রেডিককে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রেডিক কোনোভাবে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে একটা মেটালের টুকরো দৌড়ে ছুঁড়ে মারে। আর ওই প্রাণীগুলো যেহেতু কিছুটা কুকুরের মতো ছিল, তাই ওই হিংস্র প্রাণীটা তখন মেটালের টুকরো নিতে সেদিকে দৌড়ে যায়। আর এই সুযোগে রেডিক সেখান থেকে পালিয়ে একটা গুহার মধ্যে এসে লুকিয়ে পড়ে, কারণ এখানে সে একটু বিশ্রাম নিতে চায়। আর এরপর সে কি করবে সেই ব্যাপারে তাকে এখানে বসেই প্ল্যান করতে হবে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই হিংস্র প্রাণীটা আবারও রেডিকের গন্ধ শুকে ওই গুহায় এসে পৌঁছে যায়। সেখানে একটা পানির জলাশয় দেখতে পেয়ে প্রাণীটা একটু পানি খেতে আসে, কিন্তু এই পানির মধ্যেও একটা শিকারী প্রাণী লুকিয়েছিল। আর পানিতে থাকা প্রাণীটা হায়নার মতো প্রাণীটাকে শিকার করে মেরে ফেলে। আসলে এই পানির ক্রিয়েচারগুলোর লেজে এক ধরনের বিষ ছিল, যেটা দিয়ে মূলত তারা শিকার করত। কিন্তু রেডিককে এখান থেকে সামনের দিকে যেতে হলে এই জলাশয়টা পার করতে হবে। আর ঠিক তখনই পানিতে থাকা প্রাণীগুলো রেডিককে দেখে ফেলে। এতক্ষণে একটা প্রাণী পানি থেকে উঠে এসে রেডিকের উপর হামলা করতে শুরু করে। রেডিকও কড়াভাবে নিজের আত্মরক্ষা করে, আর তাদের মধ্যে একটা প্রাণীকে সে সেখানেই মেরে ফেলে। কিন্তু এভাবে বেশিক্ষণ যুদ্ধ করে তাদের সাথে টিকে থাকা একদমই সম্ভব নয়, তাই সে পাশে থাকা একটা পাথরের ফাটলে ঢুকে লুকিয়ে পড়ে। আর এরপরেই আমরা দেখতে পাই কিভাবে রেডিক এই আজব প্ল্যানেটে এসে আটকে গিয়েছে। আসলে রেডিক অন্য একটি গ্রহের বাসিন্দা, কিন্তু সেখানকার রাজাকে মারার পর রেডিক নিজে সেখানকার রাজা হয়ে যায়। কিন্তু এতেও সে তেমন একটা খুশি ছিল না, কারণ তখন বাকিরা রেডিকের শত্রু হয়ে যায়। সবাই তাকে মারার জন্য একটা মোক্ষম সুযোগ খুঁজছিল, কারণ সেখানকার নিয়ম ছিল যে রাজাকে মারতে পারবে সেই হবে পরবর্তী রাজা। আর তাই রেডিকের জীবন সব সময় সেখানে ঝুঁকিতে ছিল। আর এটা মূলত রেডিক নিজেও জানতো, তাই সে সব সময় তার চোখ কান খোলা রাখত। কিন্তু তারপরেও একটা মেয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু রেডিক নিজেকে বাঁচিয়ে উল্টো ওই মেয়েটাকেই মেরে ফেলে। কারণ রেডিক অনেক বেশি চালাক এবং খুব ভালো একজন ফাইটার ছিল। রেডিক ভালো করেই জানতো তাকে হত্যার পেছনে বাকো নামের একজন লোকের হাত আছে, কারণ সেই বাকো নামের লোকটা রেডিককে মেরে নিজে রাজা হতে চায়। আর তাই রেডিক একদিন বাকোকে ডেকে বলে, বাকো, তুমি যদি আমাকে ফিউরি প্ল্যানেটে যাওয়ার রাস্তা বলে দাও তাহলে আমি তোমাকে রাজা বানিয়ে এখান থেকে চলে যাব। আর রেডিকের এই প্রস্তাবে বাকো রাজি হয়ে যায়, কারণ ফিউরি প্ল্যানেটে যাওয়ার রাস্তা একমাত্র বাকোরই জানা আছে। আর তাই ডিল অনুযায়ী বাকো তার কিছু সাথী আর স্পেসশিপ দিয়ে রেডিককে ফিউরি প্ল্যানেটের রাস্তা দিয়ে সেখানে পাঠিয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুদিন পরে তারা একটা প্ল্যানেটে এসে পৌঁছায়। কিন্তু সেখানে আসার পর রেডিক বুঝতে পারে আসলে এই পুরো বিষয়টা বাকরের একটা চাল ছিল। সে রেডিককে ফিউরি প্ল্যানেটে না পাঠিয়ে একটা মরুভূমির প্ল্যানেটে পাঠিয়েছে, আর সেখানে এসে তার লোকদের দিয়ে রেডিককে সে মেরে ফেলতে চায়। বাকর পাঠানো লোকেরা সবাই মিলে রেডিকের উপর হামলা করে, কিন্তু রেডিক তো সহজে হার মানার পাত্র না, তাই সে তাদের সবার সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু এমনই সময় তাদের মধ্যে একজন রেডিককে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর এটা দেখতে পেয়ে সবাই মনে করে রেডিক হয়তোবা মারা গিয়েছে। আর এটা ভেবে তারা সবাই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর এটাই মূলত ছিল আসল গল্প রেডিকের এই প্ল্যানেটে আসার। তাই বাধ্য হয়ে রেডিককে এই গ্রহে মাছ ধরে আর হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে টিকে থাকতে হচ্ছিল। কিন্তু এখান থেকে সামনের দিকে যেতে হলে তাকে ওই বিষাক্ত প্রাণীতে ভরা জলাশয়টাকে পার করতে হবে। এরপরেই আমরা দেখতে পাই রেডিকের সামনে যে হায়নার মতো প্রাণীটিকে পানিতে থাকা প্রাণীগুলো মেরে ফেলেছিল, তার পেটে একটা ছোট্ট বাচ্চা ছিল। আর রেডিক সেই বাচ্চাটাকে দেখতে পেয়ে তার সাথে রেখে দেয়, আর তাকে পোষা কুকুরের মতো করে নিজের সাথে রেখে বড় করছিল। কারণ এত বড় প্ল্যানেটে সে সম্পূর্ণভাবে একা, তাই তার একজন সঙ্গীর প্রয়োজন ছিল। রেডিক হায়নাটাকে প্রতিদিন নিয়ম করে খাবার খাওয়াতো, আর প্রতিদিন একটু একটু করে ওই পানির ক্রিয়েচারগুলোর বিষ হায়নার শরীরে ইনজেক্ট করত, কারণ যাতে করে ওই হায়নাটা একটা সময় ওই জলাশয়ের প্রাণীগুলোর বিষ সহ্য করতে পারে। এমনকি রেডিক নিজের শরীরেও আস্তে আস্তে ওই বিষ ইনজেক্ট করত। আর এমনটা করে অনেক দিন কেটে যায়। একদিন রেডিক নিজে এসে সেই জলাশয়ের সামনে দাঁড়ায়,
আর তখন পানিতে থাকা প্রাণীগুলো তার উপর আক্রমণ করে। কিন্তু এরই জন্য তো এতদিন ধরে রেডিক নিজেকে প্রস্তুত করেছে, তাই এক এক করে সে সব প্রাণীগুলোকে মেরে সেখান থেকে বের হয়ে আসে। আর আমরা দেখতে পাই এখন তার পোষা হায়নাটা অনেক বড় হয়ে গিয়েছে। তারা দুজনে এখন এই সম্পূর্ণ গ্রহটাকে পাড়ি দিচ্ছে। তারা খোঁজাখুঁজি করতে থাকে কোথাও কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা। কিন্তু আজব ব্যাপার হলো সেখানে কোনো লোকজন ছিল না। হঠাৎ একদিন যাওয়ার পথে রেডিকের হায়নাটা তার কাছে একটা গোল বলের মতো জিনিস এনে দেয়। এটা দেখতে পেয়ে রেডিক বুঝতে পারে অবশ্যই এখানে কোনো মানুষের চিহ্ন ছিল। তাই আশেপাশে ভালো করে দেখতেই তার চোখে একটা স্পেস স্টেশন পড়ে। তখন সে আর বেশি দেরি না করে সেই স্টেশনের ভেতরে এসে দেখতে শুরু করে। কিন্তু ভেতরে আসার পর রেডিক বুঝতে পারে এখানে আর কোনো মানুষ থাকে না। এটা অনেক আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু রেডিক সেখানে কিছু খাবার আর পুরাতন খবরের কাগজ দেখতে পায়। আর আসলে এই কাগজগুলো ছিল যে রেডিক যে গ্রহ থেকে এসেছে সেখানে থাকা বিজ্ঞানীরা সেই গ্রহের মানুষের ব্যাপারে রিসার্চ করতে চায়। এজন্য তারা একসময় রেডিকের গ্রহের মানুষকে ধরার জন্য এই নোটিশগুলো বানিয়েছিল। রেডিক এই সব কিছু দেখতে পেয়ে যখন স্টেশনের বাইরে চলে আসে তখন সে খেয়াল করে আকাশে প্রচণ্ড মেঘ দেখা দিয়েছে। আর তার থেকে অনেকটা দূরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আসলে এই গ্রহটা এতটাই বিষাক্ত ছিল যে এখানে বৃষ্টি হলেই সব সময় আকাশ থেকে অ্যাসিড পড়তো। আর যদি এই বৃষ্টি রেডিকের কাছে এসে পৌঁছে যায় তাহলে তার কোনো বাঁচার উপায় নেই। আর তাই তাকে বাঁচতে হলে যে করেই হোক খুব দ্রুত এই গ্রহ থেকে বের হতে হবে। তাই রেডিক দ্রুত আবারও স্টেশনের ভিতরে এসে ঢুকে পড়ে আর সেখানে থাকা মেশিনগুলো অন করে দেয়। এখানে একটা আজব স্ক্যানার মেশিন ছিল। সেই মেশিনের সাহায্যে রেডিক নিজেকে স্ক্যান করে আর পুরো ইউনিভার্সে নিজের এখানে থাকার সিগন্যালগুলো সরিয়ে দেয়। আর সে খুব ভালো করেই জানতো যদি তাকে এই গ্রহ থেকে বের হতে হয় তাহলে অবশ্যই কাউকে না কাউকে তার জন্য এখানে আসতে হবে। আর এজন্য সে নিজেকে একটা টোপ হিসেবে ব্যবহার করে। আর দেখা যায় তার এই বুদ্ধিটা কাজে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে একটা স্পেসশিপ এসে হাজির হয়। আর এই শিপে লিডার ছিল সান্তানা, সেই সাথে তার ডান হাত ডিএস এবং তার দলের বাকি লোকেরাও ছিল। আর তারা তাদের শিপ নিয়ে স্টেশনের পাশেই ল্যান্ড করে। ল্যান্ড করার পরেই সান্তানা তাদের শিপের পাওয়ার নোটকে একটি আলাদা লকারে বন্ধ করে রাখে আর বাকিদেরকে বলে ওই লকারের উপর নজর রাখতে, কারণ এই পাওয়ার নোটটা ছাড়া তাদের শিপ কোনো কিছুতেই স্টার্ট হবে না। আর সান্তানা নিজেও জানতো রেডিক কতটা চালাক এবং ভয়ানক হতে পারে, কারণ তাদের গ্রহের সবাই এই ধরনের কাজে সব থেকে বেশি দক্ষ ছিল। রেডিক যেন তাদের এই শিপ নিয়ে এখান থেকে পালাতে না পারে সেজন্য তার এই সাবধানতা। আর তখন আমরা দেখতে পাই ডিএস যখন স্টেশনের দরজার কাছে চলে আসে তখন সে দরজা দিয়ে ঢুকতেই দেখতে পায় দরজায় লেখা ছিল একটা জাহাজ রেখে এখান থেকে চলে যাও, আর তা না হলে তোমাদের সবাইকে এখানেই মরতে হবে। আর এটা জানার পর সান্তানা তার আরেকজন সাথী যার নাম ছিল লুনা, সে তাকে বলে জাহাজে থাকা ওই মেয়ে কয়েদিকে ছেড়ে দাও। আর তার কথা মতো লুনা যখন ওই মেয়ে কয়েদিকে মুক্ত করে দেয় তখনই মেয়েটা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখনই সান্তানা দূর থেকে গুলি করে তাকে মেরে ফেলে আর মেয়েটা একদম রেডিকের সামনে এসেই মারা যায়। তখনই সান্তানা চিৎকার করে বলতে থাকে আমরা এখানে তোমার মাথা নিতে এসেছি, তাই যে করেই হোক আমরা সেটা নিয়েই যাব। অন্যদিকে তখন সান্তানার টিম মেম্বাররা নিজেদের মধ্যে কথা বলছিল। আসলে তারা আগে থেকে রেডিককে চিনতো, তারা জানে রেডিক কি কি করতে পারে, তাই তাদের কোনো ইচ্ছাই ছিল না যে রেডিকের সাথে লড়াই করার। কিন্তু সান্তানার চাপে পড়ে তাদের এসব কিছু করতে হচ্ছে। আর কিছুক্ষণ পরে সান্তানা আর তার দলের লোকেরা দেখতে পায় এই প্ল্যানেটে আরো একটা নতুন স্পেসশিপ ল্যান্ড করেছে। কিন্তু সান্তানা মোটেও চায় না এখানে অন্য কেউ আসুক, কিন্তু তারপরেও অন্য শিপের লোকেরা স্টেশনের সামনে চলে আসে। আর এই জাহাজের লিডারের নাম ছিল জন আর তার ডান হাতের নাম ছিল ঢাল। এখানে আসার পর জন আর তার দলের লোকেরা সান্তানার সাথে দেখা করতে আসে। জন তখন তাকে বলে আমরা এখানে তোমাদের কোনো কাজেই বিরক্ত করব না, কিন্তু আমরাও চাই যে রেডিক ধরা পড়ুক, আর এজন্য আমরা তোমাদেরকে সাহায্য করব। কিন্তু সান্তানা তার কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না, তাই সে জনের স্পেসশিপের পাওয়ার নোটটাও নিজের লকারে আটকে রাখে। এরপর রাত হলেই দেখা যায় হঠাৎ করে সান্তানার মোশন সেন্সরে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে এটা ছিল রেডিক আর তার পোষা হায়নার কাজ। সান্তানা তার দুজন সাথীকে পাঠায় কি হয়েছে চেক করার জন্য, কিন্তু জন অকিটকিতে তাকে বারবার নিষেধ করে, কারণ সে বলেছিল এটা হয়তোবা রেডিকের কোনো ফাঁদ হবে।
কিন্তু সান্তানা তার কোনো কথাই শোনে না। আর কিছুক্ষণ পরে একজনের চিৎকার শুনে দেখতে আসলে সান্তানা দেখতে পায় তার দলের একজন লোক রেডিকের ফাঁদে আটকা পড়েছে, আর সে ব্যথায় প্রচন্ড চিৎকার করছে। এমনকি কিছুক্ষণের মধ্যেই তার সামনে সেই লোকটি মারা যায়, আর অন্যজনকে রেডিক তখন অন্ধকারের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। আর এটা দেখতে পেয়ে সান্তানা নিজেও ঘাবড়ে যায়, আর সবার মধ্যে রেডিকের ব্যাপারে ভয় ঢুকে পড়ে। সান্তানা তখন আর কোনো উপায় দেখতে না পেয়ে জনের কাছে এসে সাহায্য চায়, কিন্তু এখানে ডালের সাথে সান্তানা একটু বাজে ব্যবহার করায় ডাল তাকে আচ্ছা মতো ধোলাই করে। এরপর জন সান্তানাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু জন তাকে একটা শর্ত দেয়, আর সেটা হলো রেডিককে ধরার পর একদিনের জন্য রেডিককে জীবিত অবস্থায় জনের কাছে দিতে হবে, আর তারপর সান্তানা রেডিকের সাথে যা খুশি সেটাই করতে পারবে। জনের কথা শুনে বোঝাই যাচ্ছিল রেডিককে ধরার পেছনে জনের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। যাই হোক, এরপর জন এবং তার লোকেরা অত্যাধুনিক সব ডিভাইস দিয়ে রেডিককে ধরার মিশনে নেমে পড়ে। তারা সবার আগে রেডিকের পোষা হায়নাটাকে শুট করে এবং তার শরীরে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, যাতে করে তারা রেডিকের আসল লোকেশন জানতে পারে, কারণ রেডিকের পোষা হায়নাটা রেডিকের কাছেই ফিরে যাবে। তাই জন এবং তার লোকেরা হায়নাটার পিছু করতে শুরু করে, আর তার পিছনে আসতে আসতে তারা সবাই একটা গুহায় এসে পৌঁছে যায়। কিন্তু সেখানে আসার পর তারা দেখতে পায় ভিতরে সান্ত্বনার একজন লোক আগে থেকেই বাধা ছিল, আর এটা দেখতে পেয়ে জন বুঝতে পারে এই পুরো বিষয়টা রেডিকের আর একটা চাল হবে। সে অবশ্যই এই সুযোগে তাদের স্পেসশিপ নিয়ে পালানোর প্ল্যান করেছে। আর আমরা দেখতে পাই সত্যি সত্যি রেডিক তখন তাদের স্পেসশিপের উপরে বসে আছে, কিন্তু যেহেতু শিপের ভেতরে পাওয়ার নোটটা ছিল না, তাই রেডিক শিপ নিয়ে সেখান থেকে যেতে পারছিল না। এরপর জন এবং তার বাকি লোকেরা স্টেশনে ফিরে আসে। তারা দেখতে পায় যে লকারে পাওয়ার নোটটা রাখা ছিল সেটার উপর ফেয়ার ট্রেড লেখা আছে। এটা দেখে জন বুঝতে পারে হয়তোবা রেডিক এখানে চলে এসেছে, আর সে পাওয়ার নোটটা নিয়ে গিয়ে লকারের মধ্যে বোমা রেখে গিয়েছে। কিন্তু সান্তানা এটা মানতে রাজি ছিল না, কারণ এই পুরো সময়টায় লকারের চাবি তার গলাতেই ছিল, আর তাই জন তখন লকার খুলে চেক করতে বলে। সান্তানা তখন অনেক ভয়ে ভয়ে লকারটা খুলে চেক করতে লাগে, কিন্তু দেখা যায় সেই পাওয়ার নোটটা আসলে লকারের ভেতরেই ছিল। কিন্তু এবার তারা ভুল করে লকারটা খোলা রেখে একটু দূরে সরে যায়, আর এই সুযোগে রেডিক সেখানে এসে পাওয়ার নোটগুলো চুরি করে এবং সেগুলো দূরে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখে। আর যখন এই বিষয়টা জন জানতে পারে যে রেডিক তাদের পাওয়ার নোট চুরি করেছে, তখন সে প্রচন্ড বেশি রাগ করে যায়। আর তখনই সেখানে আবারও আকাশে মেঘ দেখা যায়, অর্থাৎ আবারও এখানে এসিড বৃষ্টি হতে চলেছে, আর এটা এই গ্রহে থাকা সবার জন্যই অনেক বেশি বিপজ্জনক। তখন অকিটকির মাধ্যমে রেডিক জনদের সাথে যোগাযোগ করে, কিন্তু জন রেডিকের সাথে অনেক রেগে রেগে কথা বলছিল। কিন্তু তখন রেডিক তার সব অস্ত্র ফেলে দিয়ে খালি হাতে তাদের সামনে আসে কথা বলার জন্য। আর রেডিক জনের সামনে আসার পর জন রেডিককে জিজ্ঞাসা করে, 10টি বছর আগে উইলিয়াম নামের যে ছেলেটা তোমার সাথে প্ল্যানেটে গিয়েছিল, সেই ছেলেটা কি এখনো বেঁচে আছে? জন আসলে মূলত এটা জানতে চাচ্ছিল, কারণ উইলিয়াম তার ছেলে। কিন্তু রেডিক তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আমাকে একটা স্পেসশিপ দিয়ে দাও, আর আমি তোমাদের বাকি পাওয়ার নোটগুলো দিয়ে দিব, আর এটার জন্য তোমাদের কাছে শুধুমাত্র বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সময় আছে। এটা বলে রেডিক সেখান থেকে চলে যায়। কিন্তু রেডিককে চলে যেতে দেখে সান্তানা তাকে পেছন থেকে গুলি করার চেষ্টা করে, আর তখনই রেডিকের পোষা হায়নাটা সান্ত্বনার উপর আক্রমণ করে। কিন্তু তখনই দূর থেকে তাক করে থাকা ঢাল রেডিকের উপর অজ্ঞান করার মেডিসিন শুট করে, আর তখন জন রেডিকের হায়নাটাকে মেরে তাকে বন্দি করে ফেলে। কিছুক্ষণ পরেই যখন রেডিকের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় তার সামনে জন বসে আছে, আর জন তখন বারবার তাকে নিজের ছেলে উইলিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। আর তখন রেডিক বলে, তোমাদের এখন আমাকে না, বরং এখানে যা হতে চলেছে সেটাকে ভয় পাওয়া উচিত। আর ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি শুরু হয়, আর সবাই বাইরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেয়ে ভয় পেয়ে যায়, কারণ বৃষ্টির কারণে এতদিন ধরে যে প্রাণীগুলো মাটির নিচে ছিল সেগুলো এক এক করে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। আসলে এই প্রাণীগুলো ছিল সেই গল্পের প্রথমে দেখা জলাশয়ের প্রাণীগুলো। তারা শুষ্ক মৌসুমে মাটির নিচে নিজেদেরকে লুকিয়ে রাখত, আর বৃষ্টির সময় এই প্রাণীগুলো বাইরে এসে শিকার করে থাকে। প্রাণীগুলো দেখতে দেখতে জনের দুজন লোককে মেরে ফেলে, আর এগুলো দেখতে পেয়ে জন বুঝতে পারে এখন তাদের শুধুমাত্র রেডিকই বাঁচাতে পারবে, কারণ পাওয়ার নোটগুলো সে নিজেই লুকিয়েছিল, আর এই পাওয়ার নোট ছাড়া তারা কেউ এই গ্রহ থেকে বাইরে যেতে পারবে না। আর তাই জন তখন রেডিককে মুক্ত করতে শুরু করে, কিন্তু সান্তানা তখনও রেডিককে হত্যা করে তার মাথা নিয়ে যেতে চায়, কারণ এর বিনিময়ে সে অনেক পরিমাণ টাকা পাবে। আর তাই সান্তানা
জনের দিকে বন্দুক তাক করে রেডিককে মুক্ত করতে নিষেধ করে, কিন্তু জন ততক্ষণে রেডিকের এক পায়ের বাঁধন খুলে ফেলেছিল। আর তখনই রেডিক সান্তানাকে তারই ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর সে জনের সাথে একটা ডিল করে। রেডিক বলে, আমি তোমাকে আর তোমার টিমকে এখান থেকে বের করব, কিন্তু তার পরিবর্তে তোমার আমাকে একটা স্পেসশিপ দিয়ে দিতে হবে। আর রেডিকের ডিলে জনও রাজি হয়ে যায়, কারণ এছাড়া জনের কাছে আর কোনো অবশিষ্ট উপায় ছিল না। এরপর রেডিক, জন আর ডিএস নিজেদের হোবার বাইকে করে বেরিয়ে পড়ে পাওয়ার নোটগুলো আনার জন্য, কিন্তু রাস্তায় মাঝখানে জনের বাইক নষ্ট হয়ে যায়। তাই সে বাধ্য হয়ে রেডিকের বাইকে করেই পাওয়ার নোটের কাছে চলে আসে। আর সেখানে আসার পর রেডিক জনকে বলে, আমি তোমার ছেলেকে মারিনি, বরং সে নিজের জীবন বাঁচাতে একটা ছোট্ট বাচ্চার জীবন কেড়ে নিতে চেয়েছিল, আর আমাদের সবাইকেই সে ধোঁকা দিয়েছিল। আর তখনই ডার্ক প্ল্যানেটের একটা ক্রিয়েচার তাকে মেরে ফেলে। এরপর দেখা যায় সান্তানার ডান হাত দিয়ে জনের উপর হামলা করে দেয়, কিন্তু রেডিকও তাকে মেরে ফেলে। কিন্তু মারা যাবার আগে ডিএস রেডিকদের হোবার বাইকগুলো অকেজো করে দেয়। আর তাই এখন রেডিক আর জনের কাছে দ্রুত ফেরার কোনো উপায় ছিল না, তাই তাদেরকে স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু যাওয়ার পথে সেই মাটির নিচের ক্রিয়েচারগুলো আবারও তাদের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু তারা দুজনে সাহসের সঙ্গে তাদেরকে মোকাবিলা করে। এমন সময় হঠাৎ করে একটা ক্রিয়েচার রেডিককে খুব বাজেভাবে ঘায়েল করে। এটা দেখতে পেয়ে জন তখন রেডিকের থেকে পাওয়ার নোটটা নিয়ে তাকে একা ফেলে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। রেডিক বেশ কিছুক্ষণ মাটিতে লুটিয়ে থাকে। এরপর সে নিজেকে একটা পেইন কিলার দিয়ে আবারও ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এই প্রাণীগুলো যেন কিছুতেই শেষ হচ্ছে না। হঠাৎ করে একটা বিশাল ক্রিয়েচার এসে রেডিককে চেপে ধরে, আর তখনই দেখা যায় উপর থেকে একটা স্পেসশিপ এসে ক্রিয়েচারগুলোকে মারতে শুরু করে। আসলে এটা মূলত জনই ছিল, আর সে আহত রেডিককে তার শিপে উঠিয়ে নেয়। এরপর জন তার অদা অনুযায়ী রেডিককে একটা স্পেসশিপ দিয়ে দেয়। সেটা নিয়ে রেডিক সোজা তার নিজের গ্রহে চলে আসে, আর এখানে এসেই সে সোজা ক্রোনের কাছে চলে যায়। এই ক্রোন মূলত রেডিককে ওই বিপজ্জনক মরুভূমিতে ছেড়ে এসেছিল। রেডিক ক্রোনের মাথায় বন্দুক ঠেকিয়ে তার কাছে জানতে চায় বাকো কোথায়, কিন্তু ক্রোন বাকোর ব্যাপারে রেডিককে কিছুই বলে না। এরপর ক্রোনের ওয়াইফ রেডিককে জানায় ক্রোন এখন রাজা হয়ে গিয়েছে, আর সে সেই সব সুপার ন্যাচারাল শক্তি হাসিল করেছে যেগুলো লর্ড মার্শালের কাছে ছিল। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে একদমই জানাতে ভুলবে না। আর সেই সাথে নতুন গল্প শুনতে এবং দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।